উপদেষ্টা পরিষদের মিজারেবলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না, এবং 2 হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে, ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আপনি বলেছেন যে উপদেষ্টারা এক পা বাইরে দিয়ে রেখেছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন, এবং আমি যুবদলের সমাবেশে স্লোগান শুনছিলাম যে তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেটা নিয়ে অনেক স্লোগান দেওয়া হচ্ছিল এবং নেতাকর্মীরা খুবই উজ্জীবিত সেই বিষয়টি চিন্তা করে, কিন্তু এখনো তো তিনি ইউকেতে আছেন। এবং গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে দেশে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। এসব ঘটনার 92% সঙ্গে বিএনপি, 22% সঙ্গে আওয়ামী লীগ, 5% সঙ্গে জামাত, 1% সঙ্গে এনসিপি জড়িত। 92% সঙ্গে বিএনপি। রিপোর্টটি দুঃখজনক। দুঃখজনক এই কারণেই বলছি, এটা বিএনপির জন্য দুঃখজনক। রিপোর্টের যারা তৈরি করেছেন তাদেরকে আমি দোষ দিচ্ছি না, এবং আমরা লক্ষ্য করেছি যে রিপোর্টের কোনো অংশ, পলিটিক্যাল পার্টিগুলো নর্মালি এতদিনের কালচার যেটা, যে অংশটুকু তাদের পক্ষে যায় সেই অংশটুকু খুবই জোর দিয়ে বলে, যে অংশটুকু তার দলের বিপক্ষে যায় সেই অংশটুকু তারা হাইড করার চেষ্টা করে। আমার মনে হয় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেই রাজনৈতিক দলই করি না কেন, আমরা একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য আমি অন্তত মাঠে নেমেছিলাম। আমি আমার পলিটিক্যাল আইডেন্টিটিকে সরিয়ে রেখে বলছি, এবং আমি সেই মাঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি একজন নাগরিক হিসেবে আজকে এই মাঠে এসেছি। সো আমি রিপোর্টের কোনো অংশকে প্রেইজ করবো আর কোনো অংশকে আমি ছুড়ে ফেলে দিব, ওই পলিটিক্স আমার মনে হয় পুরনো পলিটিক্স। সো 92% সহিংসতার সঙ্গে বিএনপি জড়িত, এটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপিকে সেটা ওভাবেই দেখতে হবে। এবং সামনে নির্বাচন, আমরা জানি না আসলে নির্বাচনটি কবে হতে যাচ্ছে, বিকজ ডিসেম্বর টু জুন, এখানে একটা 6 মাসের লম্বা পিরিয়ড আছে। এই পিরিয়ডের মধ্যে কোন মাসে নির্বাচন হবে জানি না, এবং যতই দিন যাচ্ছে এই ধরনের রিপোর্ট কিন্তু আরো বিভিন্ন জায়গা থেকে আসবে। ঘোষণা আসতে পারে বলে আমরা শুনছি। ওয়েল, সেটাও পারসেপশন আমাদের, আমরা জানি না ঘোষণা আসবে কিনা, আসলে তো দেখা যাক সেটা। বরং আজকে আমরা একটা স্ট্যাটাস দেখলাম একজন ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টার যে 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে। সো তারপরে যদি কালকে আমরা নির্বাচনের একটি তারিখ পাই, সেই নির্বাচনটি আদৌ সেই তারিখ মতো হতে পারবে কিনা, হতে দেয়া হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। আমরা ওইটা একপাশে সরিয়ে রাখি, আলোচনা ওটা আমরা করবো পরে। বরং আমরা এখন এভাবে ধরি যে যদি সামনের আগামী বছরের 6 মাসের মধ্যে কোন এক সময় নির্বাচন হয় এবং এর মধ্যে এই ধরনের রিপোর্ট আসতে থাকে যে এত সহিংসতার সঙ্গে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং মানে মোস্ট অ্যাসপায়ারিং পার্টি যে পাওয়ারে যাবে তাদের লোকজন জড়িত, সেটা এই পার্টির ইমেজ এবং পার্টির ভোটের জন্য ক্ষতিকর হবে। 1, 2 হচ্ছে বিএনপি তার 3 থেকে 4 হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ সুফল তো এখনো মাঠে দেখা যাচ্ছে না। সেটিও রিপোর্টে বলা হয়েছে। আপনি বলার আগে সেজন্য আমি বললাম যে জানি এই কথাগুলো আসবে। সো এগুলো আমার মনে হয় বিএনপিকে আরো সিরিয়াসলি বিষয়গুলো নিতে হবে, এবং বিএনপির যেই লেভেলের নেতাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক না কেন, সে যত বড় বা যত ইনফ্লুয়েন্সিয়াল বা যত প্রিয় নেতাই হোক না কেন, কিংবা সেই নেতার পরিবার হোক না কেন, সেই ব্যাপারে দলকে খুব শক্ত পদক্ষেপ যদি না নেয় তাহলে বার্তা খুব ভালোভাবে পৌঁছবে না। আপনি ইউনিয়ন বিএনপি বা ওয়ার্ড বিএনপির সভাপতিকে বহিষ্কার করে আপনি যে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবেন না, কার্যকর ইম্প্যাক্ট ফেলা যাবে না, ইট হ্যাজ অলরেডি বিন প্রুভেন। নাও লেটস টক অ্যাবাউট দ্যাট আদার পোর্শন, যেখানে বলা হচ্ছে যে সরকারি দল হিসেবে এনসিপির নাম আসছে। আমার মনে হয় যে কথাটা আমরা এত ভেগলি না বলে আমরা যদি একটু ক্রোনোলজিক্যালি দেখি যে কেন এই পারসেপশনটা তৈরি হয়েছে। পারসেপশনটা তৈরি হয়েছে তার অনেকগুলো কারণ আছে, এবং পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। আপনি ব্যক্তিগত জীবনে সাধু হতে পারেন, কিন্তু পারসেপশন যদি থাকে যে আপনি আপাদমস্তক একজন লুটেরা, তাহলে পলিটিক্সের মাঠে আপনার টিকে থাকা মুশকিল হবে। আমি একটা ব্যক্তির কথা বলছি, মানে একজন ব্যক্তি হিসেবে বলছি, বাট এটা একই ক্ষেত্রে দল, গোষ্ঠী, সমর্থক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সো পারসেপশনকে আপনি উড়িয়ে দিতে পারেন না, পারসেপশন ভীষণ গুরুত্বপূর্ণ পলিটিক্সে। কেন এই পারসেপশনটা তৈরি হলো এই কারণেই, যখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরের গণমাধ্যমকে বললেন আমি ছাত্রদেরকে বলেছি দল করার, না হলে এই 24-এর অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যেতে পারে, সো বেহাত হয়ে যেতে পারে। এটা বলার মাধ্যমে উনি একটি দলকে বা একটি গোষ্ঠীকে ওন করলেন, কিন্তু এই যে গণমানুষের অভ্যুত্থান, যে অভ্যুত্থানের খুব ছোট একটা অংশে আমি দাঁড়িয়ে আছি, খুবই ছোট একটা অংশে কামাল ভাই দাঁড়িয়ে আছেন, খুবই ছোট একটা অংশে দোলা আপনি দাঁড়িয়ে আছেন, যার যার রাস্তা থেকে শেষে এই অভ্যুত্থানটা তৈরির জন্য, প্রেক্ষাপট তৈরির জন্য এবং মাঠে থেকে যে যখন যেভাবে পেরেছি আমরা কাজ করেছি, আমাদেরকে আদার্স করে দেওয়া হলো। 2 হচ্ছে যখন আমরা দেখলাম যে নাহিদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরে উনি একটি দলের দায়িত্ব নিলেন এবং তাকে গুড বাই বলার সময় প্রেস সচিব একেবারে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই, তখনই বোঝা গেল যে কতটুকু টান এবং ভালোবাসায় দলটির প্রতি প্রধান উপদেষ্টার আছে বা প্রধান উপদেষ্টার ক্যাবিনেটের আছে। 3 হচ্ছে যখন প্রধান উপদেষ্টা মনের দুঃখে কিংবা যে কোনো কারণেই হোক পদত্যাগের মতন কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মনস্থির করলেন বা বিষয়টি আলোচনা করা যেতে পারে বলে তিনি মনে করলেন, তিনি কিন্তু সকল রাজনৈতিক দলকে ডাকলেন না, ডেকে বললেন না যে আপনাদের এই 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 অসহযোগিতার জন্য আমার মনে হচ্ছে যে আমি আমার ডিউটি ঠিকমতো পালন করতে পারছি না, সো আই ওয়ান্ট টু সেটা এমন হতে পারে যে তিনি তো বলেছেন যে তার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা। অ্যাবসলিউটলি। তো তাহলে তো ওই দেখেন ওই হোল স্কোয়ারই আমরা যাচ্ছি ব্যাক টু দ্যাট। আরেকটা একটু আমরা সচিবালয় ঘিরে সমন্বয়
সমন্বয়কদের দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন, তার এলাকায় নানান রকম নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। আমি একজন আইনজীবী হিসেবে তাকে দোষী বলছি না, আমি বলছি অভিযোগ উঠছে। এই অভিযোগের কোন রকম কোন তদন্ত, কোন রকম কোন জবাবদিহিতার মধ্যে তাকে আনা এখন পর্যন্ত আমরা সেটা দেখি তিনি এখন অফিশিয়ালি এনসিপির কেউ নন, কেউ নন, কিন্তু তিনি ছাত্র প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিদের প্ল্যাটফর্মটাই হচ্ছে এনসিপি, তাই না? এটা পারসেপশন তৈরি করে। আমরা লিগালি অনেক সূক্ষ্ম আর্গুমেন্টে যেতে পারবো, আমি ওখানে না, আমি ওখানে আছি। আলাউদ্দিন মাহমুদ বলছিলেন যে লাভ নাই, আসিফ মাহমুদ বিএনপিতে যেতে পারেন, এরকম একটি পারসেপশন এবং ডিসিএসপি দেরকে আমরা দেখেছি সরকারি নির্দেশে সহায়তা করতে, তাদের ইনঅগারেশন সেরেমনিটা যাতে তারা খুবই জাঁকজমকপূর্ণ ভাবে করতে পারে, লোক সমাগম যাতে হয়, পাবলিক ট্রান্সপোর্ট তারা অ্যারেঞ্জ করে সরকারি ভাবে, এগুলো আমরা দেখেছি। জি, ধন্যবাদ রুমিন ফারহানা। জনাব মাসুদ কামাল এই প্রসঙ্গে যদি কিছু বলতে চান। তাছাড়া আরেকটি জিনিস জানতে চাই, যেটি রুমিন ফারহানা এরই মধ্যে বলেছেন, যে অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। আজ 6:45 তিনি তার ফেসবুকে পোস্ট দেন, এর কিছুক্ষণ পরে তিনি পোস্টটি এডিট করেন, সেখানে লিখেন যে ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এদিকে বিএনপির সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছিলেন যে ১-১১ নিয়ে উপদেষ্টা মাহফুজ যে পোস্ট দিয়েছে তা হয়তো ঘণ্টাখানেক পরে আবার তিনি ডিলিটও করবেন, এবং তিনি সত্যি সত্যি ডিলিট করেছেন। আপনি কি এরকম কোনো পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? এবং এই প্রসঙ্গ নিয়ে সাম্প্রতিক সময় আমরা আরও কথা শুনছি যে ষড়যন্ত্র করছে। প্রথমত সালাউদ্দিন সাহেব এটা ভুল করছেন, ঘণ্টাখানেক পরে না, 3 ঘন্টা পরে সে ডিলিট করছে। সেই অনেক সাহস তার অনেকক্ষণ ছিল। বিষয়টা কি জানেন, আসলে সরকার, আমি কিন্তু মাহফুজ আলমকে বিচ্ছিন্ন কোনো ব্যক্তি ভাবি না, উনি হলেন পার্ট অফ গভর্নমেন্ট। সরকার আসলে মানুষকে ভয় দেখাচ্ছে, আর কিছু না। এটা সরকার মানুষকে একটা ভয় দেখাচ্ছে যে 111 কিন্তু আসলো বলে কাজে আমাদেরকে তোমরা সাপোর্ট দাও, আমাদের টিকে থাকতে হবে, এই হলো মূল বক্তব্যটা। এবং এই ভয়টা নানাভাবে আকারে ইঙ্গিতে পোস্ট দিয়ে আবার সেটাকে তুলে দিয়ে, এটাও কিন্তু দেখেন উনি তুলে দিয়েছে, কিছু যায় আসে না। কিন্তু উনি কি ভাবছেন সেটা তো উনি প্রকাশ করেছেন। উনি আধা ঘন্টা পর তুলে দিলেন কি দিলেন এটা কিন্তু ইম্যাটেরিয়াল। উনি কি ভাবছেন সেটা প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমি অনেক কিছুই চাই, কিন্তু সামাজিক ভয় আমি হয়তো বলি না, করি না। কিন্তু কাজে আমি কি করি না এটা ইম্পর্টেন্ট না, আমার নিয়তটা হলো ইম্পর্টেন্ট, আমার মনের মধ্যে কি চলছে সেটা হলো ইম্পর্টেন্ট। ওই যে প্রধান উপদেষ্টা একবার সবার কাছে চাঁদা চাইছিল না, আন্দা দেন, ওটা হলো ইম্পর্টেন্ট। তার মনে ওটা চলে, তার মনে হলো এনজিও কোম্পানি, এটা হলো এনজিও মানসিকতা। মানুষের কাছ থেকে নেব, কত নেওয়া যায়, একটা ইস্যু দেখে কত নেওয়া যায়, এগুলো এনজিও মানসিকতা। উনি তো বলেন আমি করি নাই, হ্যাঁ আপনি করেন নাই, আপনার লোক তো করছে। কোন লোকটা করছে তাকে আইডেন্টিফাই করছেন, তাকে বের করে দিয়েছেন, তার প্রতি কোনো অ্যাকশন নিয়েছেন, নেন নাই তো, তার মানে আপনি করছেন। তো এগুলো হলো মানসিকতা। ওনার একটা মেন্টালিটি হলো মানুষকে ভয় দেখাও, এই কিন্তু 111 আসলো, অতএব আমি তোমার জন্য বিকল্পহীন একটা ব্যক্তি যাকে তোমার ক্ষমতায় রাখতে হবে। আর যে আলোচনাগুলো হচ্ছিল এখানে টিআইবির কথা, এই যে আপনার কিংস পার্টি, তারপর আপনার বিএনপির এই যে মারামারি, অমুক আদাবাজি, এগুলোও কিন্তু আমি এই জন্য আমি দায়ী করি, কিন্তু আমি এনসিপিকেও দায়ী করি না, আমি বিএনপিকেও দায়ী করি না, আমি দায়ী করি সরকারকে। সরকার সুকৌশলে দেখেন আমি কি কত বড় ক্ষতিটা করছি এই দেশের। মানে এনসিপিদের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের ভুল একটাই, সেই ভুলটা হলো ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপিকে শেষ করে দিছে, এনসিপি জানেও না কেমন তারা শেষ করে দিল, তারা বিশ্বাস করছে এই লোকটার উপর, সে শেষ করে দিছে, এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে। রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম, সে ইয়াকে বলছে, জাজকে বলছে যে আমি গরিবের সন্তান, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল। যদি ধনীর সন্তানও হয়, ধরেন আমি ধনীর সন্তান, অথবা ধরেন ও ধনীর সন্তান, তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন? দেয় না। কিন্তু ধনী লোক তার সন্তানের কাছে 1000 টাকা দিয়ে হিসাব নেয়, টাকাটা কই খরচ করছো, কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না। ও যখন হাতে এতগুলো টাকা পেয়ে যায়, মাথা খারাপ হবে রে ভাই, মাথা খারাপ হবে। এবং এই কাজটা কে করছে? এই সরকার করছে। এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি, এটা সরকার চাপা দিয়েছে, এই সরকার প্রধান চাপা দিয়েছে। আমি ওদের দোষ দিই না তো, বিশ্বাস করেন আমি ওদের মায়া লাগে। এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা? ওরা কি চাইছে আমাকে ওই এসিবিতে উঠাই দাও? ওকে ওরা কি বলছে আবার তোমরা গুলি করো? ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর, যেখানে তারা পুলিশ প্রহরা পায় নাই। এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই, মিটিং করে নাই, মিটিং তো করছে, দরকারটা কি তাদের ছিল? এগুলি সরকার করছে, কেন করছে সেটা বিএনপি যে বলছে কেন করেছে, এবং সরকারের সব বিষয়ে আপনি কি অতিমাত্রায়, আমি এর আগেও আরেকটি প্রোগ্রামে আপনাকে প্রশ্ন করেছিলাম যে ওরকম যত দোষ নন্দ ঘোষ, এরকম যত দোষ আপনি সরকারের ঘাড়ে ইদানিং চাপিয়ে দিচ্ছেন কিনা, এবং সেই ন্যারেটিভ কোনোভাবে কি আওয়ামী লীগকে সহায়তা করছে কিনা? আপনি বলছিলেন যে এনসিপি যে একটি কিংস পার্টি হিসেবে আবির্ভূত হয়েছে বা তাদেরকে বলা হচ্ছে, এটির দায় আপনি আসলে তাদেরকে যতটা দিবেন তার চেয়ে অনেক বেশি দিতে চান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং আমি আপনাকে বলছিলাম যে আপনি খুব অনেক ক্রিটিক্যাল সরকারের ব্যাপারে, আমরা দেখি সবসময়ই। এবং
সম্প্রতি আমরা দেখছি যে সুশীল সমাজ হিসেবে যাদেরকে আমরা জানি তারা সবাই সরকারের বিষয়ে অনেক বেশি ক্রিটিক্যাল হচ্ছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেমন বলেছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। স্বাধীন মালিকও একই ধরনের কথা বলেছেন যে ভালো মন্দ যেই হোক রাজনীতিবিদদেরই দেশ চালাতে হবে। এমনকি প্রফেসর আনু মোহাম্মদ তিনিও বেশ কট্টর ভাষায় সরকারের সমালোচনা করেছেন। এটার আসলে কারণটা কি যদি একটু বলেন? ওনারা কেন বলছেন সে কারণে বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি। এই সরকার যেদিন গঠন হলো আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল, কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না। কোন লোকগুলি পারবে না পারবে সেটাতে বোঝার ক্ষমতা আছে ভাই আমার। আমি এই দেশে 36 বছর ধরে সাংবাদিকতাই করি। কেন আপনার মনে হলো যে এই লোকগুলিকে চিনি আমি, ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি। এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ফেলবে। শুনেন, এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না। এই গভর্নমেন্টের উপর, নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে, এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি। এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না, কেউ না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না। ইউনূস সাহেব যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো তাহলে ফ্রান্সের ওই সময় ডাক্তারের কাছে যাইতো নাকি অপারেশন করার জন্য? উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না। একটা অপ্রস্তুত লোক চাই না আপনি বসাই দিয়েছেন চেয়ারে যুদ্ধক্ষেত্রে, এবং এটা বিশাল যুদ্ধ। এবং উনি নিজে আচ্ছা নুরুল কবির কাছে ইন্টারভিউ উনি কি বলছেন? উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না, এটা ওনাদের ফিল্ড না, দেখি করতে করতে শিখবো বলেন নাই বলছেন। এবং উনি বলছেন অন্য যারা কারা কি করতেছে, আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না, তো ওনাদের আমি কি ভুল ধরবো? বুঝলেন? তার মানে উনি করতে করতে শিখ, তার মানে উনি একটা এক্সপেরিমেন্ট করতেছে, ট্রায়াল এন্ড এরর বেসিসে উনি যাবেন। দেশ নিয়ে এটা হয়? পৃথিবীর কোন একটা সরকার যে কথাগুলি বলে, মাসুদ কামাল আপনার মতে কি কারা অল্টারনেটিভ ছিলেন? যারা অল্টারনেটিভ ছিলেন আমার অন্য যে ট্রাই করি না, আমি নাম বলে কারে বিপদে ফেলবো। প্রস্তুত তো কেউই ছিলেন না। প্রস্তুত কি কারণে থাকবে না? একটা আন্দোলন ছিল তো, এই আন্দোলনের মধ্যে অনেকেই ছিল, উনি ছিলেন না। এই আন্দোলনের আগে পাশে ডাইনে পাই উনি ছিলেন না। উনি যাদের কারণ ছিলেন তারাও কেউ ছিল না। কিন্তু আমরা তো শুনছি জাতীয় সরকার গঠন করার এক ধরনের প্রস্তুতি বলে এই উপদেষ্টাদের 80% উপদেষ্টার শারীরিক, মানসিক, আর্থিক এবং বুদ্ধিভিত্তিক কোন ধরনের ইনভলভমেন্ট এই আন্দোলনের সঙ্গে ছিল না। এই যে নূরজাহান বেগমের কোনো ইনভলভমেন্ট ছিল 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 বলেন আপনি? আলী মোহাম্মদ ছিল? আন্দোলনের সাথে ইনভলভমেন্ট না থাকলে তারা সরকারে থাকতে পারবেন না এরকম এটা বলি নাই। কিন্তু এটা হলো এমন একটা সরকার যারা একটা মানে আপনার একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে, যাদের মধ্যে চেতনা, সেই চেতনা তো ধারণ করতে হবে। এরা তো কেউ ধারণ করে না। এই জিনিস আমি যে কথা বলছিলাম আপনাকে সেটা যে দেখেন কতগুলি, যে আমি ওই প্রশ্নের আগে আসি যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন। উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই, জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন। কোথায় সেটা আমি বলি, এদেরকে বিতর্কিত করে দিয়েছে। দেখেন উনি আসলে কার লোক বলেন তো? উনি হলো পশ্চিমা বিশ্বের লোক। এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি? তারা ভয় পায় ইয়াং জেনারেশনের আপরাইজিংকে। মনে নাই ফিলিস্তিনিদের পক্ষে যাওয়ার জন্য আমেরিকাতে এই স্টুডেন্টদের কি করছে? কামাল, এখানে যদি আমি একটু থামাই আপনাকে, এই যে আপনি বললেন যে উনি হচ্ছেন পশ্চিমা বিশ্বের লোক, সেটি কি একটা কারণ ছিল যে ওনাকে এই পদে তখন বসানো হয়েছিল? কারণ তখন সবাই ভয় পেয়েছিলেন যে আওয়ামী লীগের পতনের পরে যে পশ্চিমা চাপ আসবে সেটি সামলাতে উনি পারবেন না। না না না, আমি ওই প্রশ্নটা পরে আসতেছি, আগে এটা আমি শেষ করি, এই ধারাবাহিকতা আমি শেষ করি। উনি কিন্তু ওই কাজটাই করছেন যে ইয়াং জেনারেশন যেন আগামীতে কোনো আন্দোলন করতে না পারে, এই কাজটা শেষ করে দিচ্ছে। যেমন ইয়াং জেনারেশনকে, এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিচ্ছে, এরা যদি আগামীতে কোনো আন্দোলনের জন্য ডাক দেখতে আসবে না, আসবে না। কারণ বলবো তোমরা তো এগুলি করো, তোমরা তো এগুলি করছো। দেখেন রিয়াদের যে এনসিপির কথা বলছেন নাকি সব তরুণ, সামগ্রিকভাবে তরুণ প্রজন্মের কথা বলছেন? উনি তরুণ প্রজন্মকে নষ্ট হয়েছেন। আমি আরেকটা এক্সাম্পল, দেখেন এই গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে প্রথমে আমি বলছিলাম, তখন আমি মনে করতাম যে ইউনূস সাহেবের একটা শুভ ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। তখন আমি বলছিলাম আপনি দুইজন স্টুডেন্টকে আপনার উপদেষ্টা পরিষদে নিয়ে ভুল করছেন। অনেকে মনে করছে যে আমি তো তাদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন করছি। না, তা করি নাই। কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিয়েছেন। অনেকে বলতে শুনছে, আমাকে বলছে ওদেরকে কিভাবে নির্বাচন করলো, কোন যোগ্যতায় নির্বাচন করলো, আমি নই কেন? এই প্রশ্নটা অনেকের মনে ছিল। কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2টা স্টুডেন্ট কিনলেন? ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে বেশি ওদেরকে একটা স্টুডেন্ট মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় নাই। পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না? প্রাইভেট ইউনিভার্সিটি কেন নিলেন না? কোনো যুক্তি নেই। এই সমস্ত প্রশ্ন উঠবে, এটা উনি জানেন। যিনি এই কাজটা করছেন ঐক্যটাকে ভেঙে দিয়েছেন। ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে? কেউ মন্ত্রী হয়েছে, অন্যরা যারা মন্ত্রী হতে পারে নাই তারা বলতে আমি মন্ত্রণালয়ে যাই, যে আমি তদবির করি। কেউ ভাবছে মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার সুযোগ নাই, আমি আমার এলাকায় থাকি, এখানে আমি এই কাজগুলি করি, তদবির করি। শুরু হয়ে গেছে। যারা তদবির করতে পারছে তারা টাকা পাইছে, যারা করতে পারে নাই তারা আবার নিজেদের মধ্যে একজন ঈর্ষা কাজ করছে যে আমি তো সমন্বয় হতে পারলাম না, হলে তো আমি এগুলি পারতাম। এই যে বিষয়গুলো পুরো জিনিসটাকে তছনছ করে দিচ্ছে। যদি উনি না দিতেন, না নিয়ে বলতেন তোমরা সমন্বয় একটা মিলে একটা কমিটি বানাও, তোমরা জনগণের পালসকে ফিল করবা, করে আমাদেরকে জানাবা, এবং আমরা সেটা যদি বাস্তবায়ন না করতে পারি আমাদেরকে চাপ দিবা, তোমাদের সঙ্গে আমরা প্রতি মাসে 2বার করে বসবো, তাহলে হতো একটা জিনিস। সেই কাজটা করে নাই। তাদেরকে নিয়ে একজনকে একটা মন্ত্রণালয়ে আপনি বলছেন যে সরকারের ছাত্রদের প্রতিনিধি নেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। একদম ওটা শুরু থেকে বলতেছি। ওইটা করে কিন্তু আমরা পুরো দেশের ছাত্র ঐক্যটাকে তারা একদম ধ্বংস করে দিয়েছে। এই ছাত্ররা হতে পারতো। সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত ছিল? অবশ্যই। উনি বুদ্ধিমান লোক, বুঝবেন না।
আপনারা কাইটা চলে যাবো, আপনি বুঝবেন না। এই ভুলকে যদি এটা ধরে নেই যে এটি আমি তখন মনে করছিলাম ভুল, এটা কি উনি না বুঝে করেছেন নাকি বুঝে করেছেন? আমি তখন মনে করছিলাম না বুঝে করছেন। এখন ওনার কর্মকাণ্ড থেকে বুঝি উনি খুবই যে বলে না মেটিকুলাস ডিজাইন করছে, এটা ওনা মেটিকুলাস সেটা ডিজাইন। উনি কেন করবেন জানেন? এটা কেন করবেন ওনাকে জিজ্ঞাসা করেন, আমি কেন করব? আপনি তো বলছেন যে বুঝে করেছেন। আপনার এই ধারণার পিছনে কোনো কারণ আছে? আমি তো বলছি এটা পশ্চিমা বিশ্বের একটা মেটিকুলাস ডিজাইন, যে ইয়াং জেনারেশনকে শেষ করে দাও, আপনি পলিটিক্যাল পার্টিকে শেষ করে। আপনি আপনাকে শুনেন, এই যে বিএনপির বিরুদ্ধে 92% বলছেন চাঁদাবাজি মারামারি হুড়াহুড়ি করে, এটা থামানোর দায়িত্ব কার? বিএনপি কি ভাই কোনো ক্যাডার ভিত্তিক করে নাকি, রাজনীতি করে নাকি? একটা বললো সবাই দাঁড়াও, সবাই দাঁড়াবে, এই পার্টি তো বিএনপির না, এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের। বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি গভর্নমেন্ট কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার বিরুদ্ধে মিছিল করবে। এক্সাম্পলতে বলি, রিয়াদ এত বড় ঘটনা করছে, রিয়াদের ব্যাপারে কি এনসিপি কোনো বিবৃতি দিছে যে না তাকে অন্যায়ভাবে করা হয়েছে? দেয় নাই তো। যদি দিত তখন আপনি এনসিপিকে দায় দিতে পারতেন, তাকে তো করার সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট, কই একটাকে আটকেছে। বিএনপি কি এক জায়গায় বলছে যে ওই লোকটাকে তুমি কি করে ধরলা, কি করে মারলা? ধরা দায়িত্ব কার? আমার চিন্তাই হয়ে গেল, চিন্তাই করলো আমি কি এনসিপিকে দায় দিব, গভর্নমেন্টকে দায় দিব? যে গভর্নমেন্ট কেন চিন্তাই করে আটকেলো না? তো বিষয়গুলো গভর্নমেন্টের, গভর্নমেন্ট সেই দায়িত্ব পালন করছে না কেন? মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিগুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না, বিরাজনীতিকরণের একটি। জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। রুমিন ফারহান, আপনার কাছে আসতে চাই। ভয় দেখানোর একটি কথা বলা হচ্ছিল, যে 1-11 কথা যেটি আসছিল সেটিতে জনাব মাসুদ কামাল বলছিলেন যে এক ধরনের জুজুর ভয় দেখানো হচ্ছে। একই রকম এক ধরনের ভয় আমি দেখছি সম্প্রতি বিএনপির বক্তব্যেও বারবার উঠে আসছে। আপনাদের মহাসচিব বলেছেন, অন্যান্য নেতারাও বলছেন যে দক্ষিণ পন্থার উত্থান হবে বা চরমপন্থা বা উগ্রপন্থার উত্থান হবে, এই ধরনের একটি ভয়। আমরা আওয়ামী লীগ আমলেও কিন্তু শুনেছি, ওনারাও বলতেন যে ওনারা না থাকলে চরমপন্থার উত্থান হবে বা জঙ্গিবাদের উত্থান হবে, এই ধরনের একটি ভয় তারা পুরা বিশ্বকেই দেখাচ্ছিলেন। এরকম একটি ন্যারেটিভ তখন ছিল, সেটিকে এখন বিএনপি ফলো করছে? 1-11 নিয়ে যেই কথাটা এসছে সেটাকে আমি ভয় দেখানো হিসেবে দেখি না, বরং এটাকে আমি এক ধরনের ওয়েক আপ কল বা মানুষকে আগাম সতর্ক করা হিসেবে দেখি। কেন? মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন সেই কথাগুলো কিন্তু আমি বহুবার একই ধরনের কথা বলেছি, যে এই যে চাঁদাবাজি, এই যে নানান রকম অভিযোগ রাজনৈতিক দলগুলোর উপর দেয়া হচ্ছে, এগুলো কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? কারণ ক্ষমতায় তো বিএনপি নাই, বিএনপি তো আমলা বা পুলিশে বিএনপি, মানে বিএনপি এখন ক্ষমতায় নেই, এটা পরিচালনার দায়িত্বে বিএনপি নাই। সো তাদেরকে যদি গ্রেফতার করা হতো, তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো, তাদেরকে যদি কারাগারে নেওয়া হতো, তাহলে আমি বিশ্বাস করি এই বিশৃঙ্খল পরিস্থিতি অনেকটাই লাইনে আসতো। কিন্তু কেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টাকে অনেকটা ছাড়া গরুর মতন ছেড়ে রাখা হয়েছে? ছেড়ে রাখা হয়েছে এ কারণেই, যাতে একটা সময় গিয়ে খুব শক্তভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার বলতে পারে যে এই দেশে কোনো পলিটিক্যাল পার্টি দেশের মানুষের স্বার্থে আসলে কাজ করে না, তারা লুটেরা, তারা চাঁদাবাজ, তারা ভালো নয়, তারা মানুষকে নানানভাবে নির্যাতন করে, ন্যূনতম কোনো সুযোগ পেলে সেটা সদ্ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে। সুতরাং এই যে যেই নেগেটিভ প্রচারণাগুলো, সেটা না দলগুলোর বিরুদ্ধে একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইনের মতো কাজ করবে। আপনি চিন্তা করে দেখুন তো, এই যে 1 বছরে আমরা কিন্তু ক্রমাগত এই ধরনের কথা, এই ধরনের অভিযোগ আমরা বিএনপির ব্যাপারে শুনে এসেছি, এবং আমরা লক্ষ্য করেছি যে এত কথা, এত অভিযোগ, এত কিছু, কিন্তু সরকারের তরফ থেকে আইনগত যে ব্যবস্থা নেওয়া, সেখানে আমরা তেমন কোনো অগ্রগতি দেখি না, এবং সে কারণে একটার পর একটা ঘটনা ঘটতে পারে বা ঘটতে দেয়া হয়। সো এটাই কিন্তু বিরাজনীতিকরণের প্রথম ধাপ, যে সবাই খারাপ, পলিটিশিয়ান মানেই খারাপ। ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস অত অবলীলায় বলে ফেলেন যে এই দেশের মানুষকে টাকা দিয়েই এই দেশের মানুষের কাছ থেকে ভোট কিনে ফেলা যায়। ওই দেশের মানুষ সম্পর্কে ওনার ধারণা কি, ওনার এইটুকু বক্তব্যই তো সেটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, এই দেশের মানুষকে যদি টাকা দিয়ে কেনা যেত, ভোট কেনা যেত, তাহলে আর শেখ হাসিনাকে ভোট কেন্দ্রে হাহাকার করতে হতো না 14, 18 বা 24 সালে। কারণ মানুষ বুঝেছিল যে এই ভোট দেওয়া না দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো টাকা আওয়ামী লীগের হাতে কম ছিল না, তারা যদি ভোটারকে টাকা দিয়ে আনা যেত, তাহলে সেই ব্যাপারে কোনো কার্পণ্য আওয়ামী লীগের করবার কথা নয়। সো বাংলাদেশের মানুষের ভোট টাকা দিয়ে কেনা যায়, এরকম বিশ্বাস যিনি লালন করেন, তিনি তো বাংলাদেশের মানুষকে তাদের ক্ষমতা তাদের হাতে দেয়া কিংবা বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে রাজনীতির ভারটা ছেড়ে দেয়া তিনি নিরাপদ বোধ করবে না, সেটাই স্বাভাবিক। এবং তার পিছনে আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তি তো ডেফিনেটলি একটা বড়, হ্যাঁ ডেফিনেটলি তাদের একটা বড় প্রভাব তো তার উপরে আছে। এবং আপনি যদি উপদেষ্টা পরিষদটা লক্ষ্য করেন, এই উপদেষ্টা পরিষদ এত মেজারেবলি ফেল করলো কেন, এটা কিন্তু আমি চিন্তা করেছি অ্যাটলিস্ট। কেন? তাদের কয়েকটা কারণ আছে। এক হচ্ছে তাদের বেশিরভাগ বাংলাদেশকে চেনে না, জানে না। বাংলাদেশের গ্রামে গঞ্জে মফস্বলে হাঁটার কোনো অভিজ্ঞতা তাদের নাই। আমার জন্ম বেড়ে ওঠা, আমার বাবার তার শিক্ষা জীবন সবকিছুই, আমার মায়ের জন্ম বেড়ে ওঠা সবই ঢাকায়, কিন্তু রাজনীতির কারণে আমাকে কিন্তু আবার এই চতুর্থ প্রজন্ম হিসেবে আবার আমাকে এখন গ্রামে যেতে হচ্ছে, একদম মানে ফ্রম জিরো থেকে, স্ক্র্যাচ থেকে আমি শুরু করেছি আবার।
চার জেনারেশন কিন্তু আমরা কেউ গ্রামের সাথে আমাদের কোনো সংযোগ ছিল না, কিন্তু আমি আবার শুরু করেছি। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ তো অনেক পুরানো রাজনৈতিক দল ছিল, এবং বিএনপি যেমন এটিও সত্য যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তেমনভাবে এটিও সত্য যে এই রিপোর্টে যেটি এসেছে যে 92% এইসব বিভিন্ন রাজনৈতিক সহিংসতার সাথে বিএনপি জড়িত। এটিও সত্য যে চাঁদাবাজির বিভিন্ন ঘটনায় বিএনপি নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন, এবং সেজন্যই বিএনপি বহিষ্কারও করছে। 4000 হোক বা 7000 হোক অলরেডি বহিষ্কার করেছে বিএনপি। একদিকে তারেক রহমান সমাবেশে বলছে যে মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না, আরেকদিকে টিআইবি রিপোর্ট বলছে যে সেই পথেই বিএনপি হাঁটছে। না, আমি তো সেটাই বলছি যে বিএনপিকে তো এই বিষয়টা এখন বুঝতে হবে। বিএনপি ডেফিনেটলি নীতি নির্ধারকরা আশা করি বুঝতে পারছেন যে সরকার ব্যবস্থা নেবে না, ব্যবস্থা নিয়ে যে বিষয়টাকে থামাবে বা কমিয়ে নিয়ে আসবে এটা সরকারের লক্ষ্যই না। সরকার চাইছে ঘটনাগুলো ঘটতে থাকুক, ঘটনাগুলো ঘটতে থাকুক, আরও বেশি ঘটুক, গণমাধ্যমে আসুক, মানুষের এক ধরনের বিতৃষ্ণা তৈরি হোক, মানুষ পলিটিশিয়ানদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেক, মানুষ পলিটিক্যাল পার্টিগুলোকে না বলুক, নেগেটিভ একটা ইমপ্রেশন মানুষের মধ্যে তৈরি হোক, এটা সরকার চাইছে। কিন্তু বিএনপির দায়িত্ব হচ্ছে এই প্রতিকূলতার মধ্যেও এই বিষয়টা এনশিওর করা যে না ঠিক আছে সরকার করবে না, সরকার আইনগত ব্যবস্থা নিয়ে নানান অপকর্ম কমিয়ে নিয়ে আসবে, এটা সরকার করবে না, তাহলে আমি দলগতভাবে এখন আরো শক্ত কি পদক্ষেপ নিতে পারি, এটা বিএনপিকে এখন ভাবতে হবে। সেই জন্য আমি এটাকে বিএনপির জন্য একটা ওয়েক আপ কল বলেছিলাম যে সরকার তাকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রপার প্রয়োগ দিয়ে, আইনের প্রপার প্রয়োগ দিয়ে সরকার যে বিষয়টাকে বন্ধ করবে এই আশা বিএনপির করে লাভ নাই। বিএনপিকেই ব্যবস্থা নিতে হবে এবং বিএনপিকেই আরো শক্ত পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করতে হবে যাতে নিজের ভবিষ্যৎ চিন্তা করে নিজের দলের নেতাকর্মীকে আরো শক্তভাবে হ্যান্ডেল করা যায়। আচ্ছা, আমি যে জায়গাটাতে ছিলাম, এই উপদেষ্টা পরিষদের মিজারেবলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না, এবং দুই হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আমাদের এক মিনিট, আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনের দিন, এগুলো নিয়ে তাদের কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। সুতরাং তারা এই যে মাসুদ খান ভাই বলছিল না যে এটা কি ভাই নাকি ট্রায়াল অ্যান্ড এরারের প্রসেস নাকি বাংলাদেশটা, হ্যাঁ বাংলাদেশটা তাদের কাছে একটা গিনিপিগের মতো, ট্রায়াল অ্যান্ড এরারের মতো। আপনি আমাকে বলেন ডে 1 থেকে সরকারের কোনো রোড ম্যাপ, সরকার কি করতে চায়? রোড ম্যাপ মানে আমার সময় এতদিন, আমি এতদিনের মধ্যে এইটা আমার এজেন্ডা, এটা আমার প্রায়োরিটি, এটা আমার মধ্যম, এটা আমার লিস্ট প্রায়োরিটি। 3 হচ্ছে আমি কাদেরকে দিয়ে আমার গোল অ্যাচিভ করতে চাই, এই উপদেষ্টা পরিষদ, এর মধ্যে এই উপদেষ্টা ফেল করছে, তাকে বদলে নতুন উপদেষ্টা আনা, কিংবা যে উপদেষ্টারা নানান রকম দুর্নীতির অভিযোগ আসছে, ক্রাইমের অভিযোগ আসছে যাদের বিরুদ্ধে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। একটা কিছু সরকার করেছে? সরকার সফল হওয়ার জন্য কোনো রকম কোনো চেষ্টা করেছে? সরকার নিজে ব্যর্থ হচ্ছে এবং একই সঙ্গে সরকার পলিটিক্সকে ব্যর্থ করার চেষ্টা করছে, which is very dangerous। একটু থামাবো আমি। আপনি বলেছেন যে সরকার রোডম্যাপ দেয়নি, বিএনপি আসলে কি রোডম্যাপ দিয়েছে যেটি দেখে আমরা বুঝবো যে সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, এই সরকার যেভাবে ব্যর্থ হয়েছে বিএনপি তার চেয়েও মিজারেবলি ফেল করবে না, সেটি আমরা কিভাবে বুঝবো? আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা 1 পা বাইরে দিয়ে রেখেছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন, এবং আমি যুবদলের সমাবেশে স্লোগান শুনছিলাম যে তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেটা নিয়ে অনেক স্লোগান দেওয়া হচ্ছিল এবং নেতাকর্মীরা খুবই উজ্জীবিত সেই বিষয়টি চিন্তা করে। কিন্তু এখনো তো তিনি ইউকেতে আছেন এবং এখনো আমরা তার আসার কোনো রকমের লক্ষণ দেখতে পাচ্ছি না। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে সেটা অলরেডি বিএনপি বহুবার বলেছে। আচ্ছা, সেই কেতাবি কথা বাদ দিলাম, 31 পয়েন্টস বাদ দিলাম। আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সমাবেশ ছিল গতকাল, আজকে যুব দলের ছিল, দুটোতেই কিন্তু তিনি খুবই দিক নির্দেশনামূলক কথা বলেছেন যে এখন কথা না, এখন কাজের সময়, এবং কি কি কাজ উনি করতে চান, শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে চান, বাচ্চাদের কর্মসংস্থান তৈরির জন্য কি কি করতে চান, সেই কর্মসংস্থানে তারা যেন দক্ষ জনশক্তি হিসেবে দেশের বাইরে কাজ করতে পারে সেটার জন্য তিনি কি কি করতে চান, ইত্যাদি ইত্যাদি ডিটেল বর্ণনা তিনি দিয়েছেন। এবং নির্বাচন যখন আসবে তখন কিন্তু প্রতিটি দল তাদের যার প্রতিশ্রুতি জনগণকে জানাবে, এবং তখনই আরো বেশি পরিষ্কার হবে কোন দল ক্ষমতায় গেলে কি করবে। এবং মানুষের কাছে যেহেতু তার একটা লিখিত ইশতেহার থাকবে সামনে যে এই দল, এনসিপি ফর এক্সাম্পল গেলে এটা করবে, বিএনপি গেলে এটা করবে, জামাত গেলে এটা করবে। সো যেই দলটাই ক্ষমতায় যাক না কেন, বিএনপি যাক আর যেই যাক, তারা ওই ইশতেহার অনুযায়ী কাজ করছে কিনা, তারা তাদের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে কি করছে না, সেটা কিন্তু মানুষের কাছে খুব পরিষ্কারভাবে থাকবে। আর ওই ইশতেহারটা দেখে যদি মানুষ মনে করে, মেজরিটি মনে করে বিএনপিকে ভোট দেবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারপরে যদি বিএনপি সেটা বাস্তবায়ন করতে না পারে সেটার মাসুল ভোটের মাধ্যমেই বিএনপিকে দিতে হবে। সো এইসব ছক খুব পরিষ্কার। রাজনীতির ছকের মধ্যে কিন্তু কোনো গোলমাল নাই। গোলমাল হয় এই ধরনের অস্পষ্ট সরকারকে ঘিরে। আর জনাব তারেক রহমানের ফিরবার ব্যাপারে যে কথাটা আপনি প্রশ্ন করেছেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, সরকার তার নিরাপত্তা ততটুকু এনশিওর করতে পারছে না কেন যে তিনি দেশে ফিরে আসবেন? তিনি কি দেশে ফিরে আসতে চান না? তিনি কি দেখেন না যে বাংলাদেশে তার জনসমর্থন কতটুকু? এবং এত ঝড় ঝঞ্ঝার মধ্যেও যেই পরিবারের নেতৃত্ব বাংলাদেশের মানুষের হাত ছাড়ে নাই, 77 বছর বয়সে 150 বছরের পুরানো সলিটারি কনফাইনমেন্টের মধ্যে যিনি গেছেন, সেই পরিবার দেশের বাইরে চলে যাবে, এই হিস্ট্রি কিন্তু নাই। বেগম খালেদা জিয়া খুব পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, এবং একই কথা তার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু তারেক রহমান কি সেটি সেভাবে বলতে পারবেন? যে দেশে তিনি নিরাপদ বোধ করছেন না, সেই দেশে তিনি উনি বোধ করছেন না, ওনাকে নিরাপদ বোধ করতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তা দেওয়া হচ্ছে না। আমি যদি পাল্টা এভাবে বলি, ওনার মামলাগুলো কিন্তু সব ওঠে নাই, ওনার মামলাগুলো কিন্তু এখনো বাকি আছে, ওনার মামলা সব ওঠে নাই। সুতরাং ওনার, দেখুন, বাংলাদেশে এতদিন পর্যন্ত দ্বিদলীয় ব্যবস্থা ছিল, এবং বাংলাদেশে এখনো যদি আপনি ভোটার পার্সেন্টেজ ধরেন, এই দুটো দলই আওয়ামী লীগ এবং বিএনপি
লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নেতৃত্ব শূন্য এখন। আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে টপ লিডারশিপ যারা ছিল কেউ বাংলাদেশে নাই, আর বাকি যে কয়জন আছে জেলে আছে। বিএনপিকে যদি লিডারশিপ শূন্য করে ফেলার কোনো চেষ্টা বা পায়তারা সরকারের থাকে, বিকজ আমরা এই সরকারের বিরাজনীতিকরণ নিয়ে এতক্ষণ আলাপ করেছি দোলা, সো এইরকম কোনো প্ল্যান যদি তাদের থাকে তাহলে তাদের প্রাইম টার্গেট কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হওয়ার কথা। জি, অসংখ্য ধন্যবাদ রুমি।